আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন গল্পের ঝুড়ি ভাই রাহাত চ্যানেল থেকে মাহিন মাহমুদের দ্বিতীয় উপন্যাস শেষ চিঠি। আজ তৃতীয় পর্ব। রাবেয়া কদিন ধরেই ভাবছিলেন নওশিনের সঙ্গে বিষয়টা আলাপ করবেন, কিন্তু মেয়েকে নাগালেই পাচ্ছেন না। সকালে কলেজ, বিকেলে বান্ধবীর বাসা, কাল বিকেল থেকেই কেবল মেয়েকে কিছুটা ব্যতিক্রম মনে হচ্ছে। বাসায় ফেরার পর থেকেই তিনি দেখছেন নওশিন কেমন যেন চুপচাপ। রাতে কিছু খায়নি, সকালেও ঘুম থেকে উঠেছে তাড়াতাড়ি। অন্যান্য দিন নাস্তা করে 9টার মধ্যেই বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে। আজ ক্লাসেও যায়নি, নাস্তাটাও করেনি ঠিকমতো। দুপুরের পর রাবেয়া নওশিনের ঘরে দুবার উকি দিয়েছেন। মেয়ে বিছানায় বালিশে হেলান দিয়ে চোখ বন্ধ করে মন খারাপ করে বসে আছে। রাবেয়া বেগম বললেন, নওশিন, ঘুমিয়েছিস মা? নওশিন চোখ মেলে বালিশ থেকে মাথা তুলে বলল, না মা, ঘুমাইনি, তুমি বসো। রাবেয়া নওশিনের পাশে বসে বললেন, কি হয়েছে মা, মন খারাপ করে বসে আছিস যে? নওশিন ভেজা গলায় বলল, না মা, এমনি, শরীরটা ভালো লাগছে না। রাবেয়া নওশিনের কপালে হাত দিয়ে উদ্বিগ্ন গলায় বললেন, জ্বর টর হলো না তো আবার? যেভাবে কদিন ধরে বৃষ্টিতে ভিজে বাসায় ফিরছিস, আমার তো ভয়ই লাগে। নওশিন বলল, বললাম তো কিছু হয়নি। কাল দুপুরের ওই ঘটনার পর থেকে নওশিনের মন খারাপ। মনকে কিছুতেই মানাতে পারছে না। বুকটা ভারী পাথরের মতো হয়ে আছে। কেঁদে কেটে যে বুকটা হালকা করবে সে উপায়ও নেই। কান্নাগুলো একসঙ্গে গলার কাছে এসে দলা পাকিয়ে আছে। সোহেলের বিষয়ে বান্ধবীরা এতদিন যা বলছিল সবই এক এক করে সত্যি বলে প্রমাণিত হয়েছে। ইরিনার ড্রাইভার কবির মিয়া ফোন করে যে কথাগুলো বলল, এর সঙ্গে বান্ধবীদের কথার হুবহু মিল খুঁজে পাওয়া যাচ্ছে। সেদিন নিউ মার্কেটে ইরিনা নিজেকে সোহেলের বোন পরিচয় দিয়েছিল, অথচ কবির মিয়া বলল ইরিনা সোহেলের বোন নয়, গার্লফ্রেন্ড। কত বড় প্রতারক! একটা বাজে মেয়ের সঙ্গে রিলেশন থাকার পরও সোহেল নওশিনের সঙ্গে অবলীলায় দিনের পর দিন সম্পর্কের মিথ্যা অভিনয় করে গেছে। নওশিনের ভাবতেও কষ্ট হচ্ছে, এরকম একটা বাজে লোককে কিনা ও এতদিন বিশ্বাস করে এসেছে। রাবেয়া বললেন, জ্বর তো দেখছি আছে, ডাক্তারের কাছে যাবি নাকি ওষুধ আনিয়ে দিব? ওষুধ লাগবে না মা, ঠিক হয়ে যাবে। তুমি অযথা টেনশন করো না তো। টেনশন করো না বললেই কি আর হয়? আমি তো মা, তুইও যখন মা হবি তখন বুঝবি সন্তানের অসুস্থতায় মায়েদের কতটা অস্থির লাগে। নওশিন বলল, মা, তোমার পাগুলো একটু বিছানায় ছড়িয়ে দিবে, আমি তোমার কোলের উপর একটু শোবো। রাবেয়া পা ছড়িয়ে দিলেন। নওশিন বাচ্চাদের মতো গুটিসুটি মেরে রাবেয়া বেগমের কোলের উপর শুয়ে পড়ে বলল, আমার মাথাটা একটু টিপে দাও না মা, মাথায় অনেক যন্ত্রণা হচ্ছে। রাবেয়া বেগম মেয়ের মাথা টিপে দিচ্ছিলেন। নওশিন বলল, তোমার সঙ্গে কত অন্যায় করেছি মা, কথা শুনতে চাইনি, আমাকে মাফ করে দিও, কষ্টগুলো মনে রেখো না মা। রাবেয়া বললেন, শোনো মেয়ের কথা, মনে রাখবো কেন বল? মায়েদের এসব মনে রাখতে আছে? তোর হয়েছেটা কি বল তো মা? কেউ কি তোকে কিছু বলেছে? কেউ কিছু বলেনি মা। কে কি বলবে? এমনিতেই মনটা ভালো লাগছিল না। মায়ের চোখে ফাঁকি দেয়া কি এত সহজ? তোর নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আমাকে বলতে চাচ্ছিস না। মিলির সঙ্গে আবার ঝগড়া করেছিস? হুম, তুই যদি মাকে না বলিস তাহলে বুঝবো কি করে? তোমাকে বলার মতো কিছু হয়নি মা। ঠিক আছে, বলতে না চাইলে জোর করব না, তবে। রাবেয়া বেগম কথা শেষ না করে মাঝপথে থেমে গেলেন। তিনি বুঝতে পারছেন না মেয়ের বিয়ের বিষয়ে এখন কথা তোলা ঠিক হবে কি না। এর আগেও এই বিয়েটা নিয়ে মেয়েকে জানানো হয়েছিল। মেয়ে স্পষ্ট বলেছে সে এই বিয়েতে রাজি না। রাবেয়া বলেছিলেন, সমস্যা কোথায়, আমি তো বুঝতে পারছি না। কোনো সমস্যা নেই মা, তবে আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। কেন চাচ্ছিস না বলবি তো? তোর কি বিয়ের বয়স হয়নি? হয়তো হয়েছে, কিন্তু আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না নাকি হুজুর ছেলে দেখে বিয়ে করতে চাচ্ছিস না? তুমি যা ভাবো তাই। এবার হয়েছে? রাবেয়া মেয়েকে বোঝানোর চেষ্টা করে বললেন, দেখ মা, মেয়ে বড় হলে সব বাবা মায়েরই টেনশন থাকে,
প্রস্তাবটা ভালো, সব দিক থেকেই পছন্দ করার মতো। আমি তোর মা, আমি কি কখনো তোর খারাপ চাইবো বল? কোনো কাজ হয়নি। নওশিনকে সেদিন রাজি করানো যায়নি। নওশিনের বাবা মিজান সাহেব রাবেয়াকে বলেছেন, আমার ইচ্ছে ছিল দিনদার একটা ছেলের কাছে মেয়ের বিয়ে দিব। সেই ছেলে পেয়েছি। আমি কোনোভাবে এই ছেলে হাতছাড়া করতে চাই না। তুমি মেয়েকে ঠান্ডা মাথায় আবারও বোঝাও, মেয়ে মানলে ভালো, ওর জন্য মঙ্গল, না মানলে আমার মতো খারাপ আর কেউ হবে না। রাবেয়া ঠান্ডা মাথায় সেসব বোঝাতেই মেয়ের ঘরে এসেছিলেন, কিন্তু মেয়ের মাথায় এখন ঠান্ডা কিনা বুঝতে পারছেন না। রাবেয়া কিছু না বলে উঠে যেতে চাচ্ছিলেন। নওশিন বলল, মা, তুমি কি চলে যাবে? আরও কিছুক্ষণ থাকো না আমার পাশে। রাবেয়া উঠলেন না। নওশিন ধরা গলায় বলল, মা, তোমাকে একটা কথা বলার ছিল, বলবো? হ্যাঁ বল মা। তুমি সেদিন কোন পাত্রের কথা বলেছিলে না? বলেছিলামই তো। তুই তো রিয়াক্ট করলি, বললি এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছিস না, কিন্তু ছেলেটা মা অনেক ভালো, ফ্যামিলিটাও চমৎকার। নওশিন বলল, বিয়েতে আমার আপত্তি নেই, বাবাকে বলো ওদের সঙ্গে কথা বলতে। বিয়ে করলে নতুন সংসার হলে হয়তো সব কিছু ভুলে থাকতে পারবো। রাবেয়া বললেন, আলহামদুলিল্লাহ। নাফিসা ঠাস করে আরিয়ানের গালে চর বসিয়ে দিল। জহির বলল, তুমি ওকে মারলে কেন? ঝগড়া হচ্ছে আমার সাথে, তুমি ওর গায়ে হাত তুললে কেন? এইটুকুন ছেলের গায়ে হাত তুলতে তোমার একটুও বুক কাঁপলো না? নাফিসা ঘর কাঁপিয়ে চিৎকার করে বলল, না কাঁপলো না, আমি এমনই করব। তোমার ভালো না লাগলে বের হয়ে যাও। আমি বের হয়ে যাব? অবাক ব্যাপার, আমার সংসার ছেড়ে আমি কেন বের হয়ে যাব? নাফিসা তাচ্ছিল্যের সুরে বলল, হ্যাঁ, তোমার সংসার, সংসারে তোমার আছেটা কি? সবই তো আমার বাবার টাকায় কেনা। জহির বলল, নাফিসা আর একটা কথাও বলবা না, ছেলের সামনে এসব নিয়ে এই রাত বিরেতে আমি কোনো কথা বলতে চাই না। এখন চাইবে কেন? বাবার কাছ থেকে যৌতুকের 10 লাখ টাকা চেয়ে নেওয়ার সময় মনে ছিল না? এখন লজ্জা লাগছে? লাগুক লজ্জা, আমি বলবই। 6 বছরের আরিয়ান মায়ের হাতে চর খেয়ে ভয় পেয়ে খাটের উপর গিয়ে দাঁড়িয়ে আছে। বাবা মার ঝগড়াঝাটি তার কাছে নতুন না। প্রতিদিন এই দৃশ্য দেখতে দেখতে সে অভ্যস্ত হয়ে গিয়েছে। তার সবসময় মনে হয় বাবাটা ভালো। বাবা ঝগড়ায় মায়ের সঙ্গে সুবিধা করতে না পারলে চুপ হয়ে যায়। মা চুপ হয় না, ঝগড়া চালিয়েই যেতে থাকে। ঝগড়া সমাপ্ত হয় রান্নাঘরের থালা বাসন ছোড়াছুড়ির মধ্য দিয়ে। এই যেমন এখন শুরু হলো। জহির বলল, ভাঙো, যত ইচ্ছা ভাঙো, ভেঙে গুড়িয়ে দাও সব, কিচ্ছু বলবো না আমি। জহির ক্লান্ত হয়ে খাটের উপর বসে পড়ল। ঝগড়ায় সে মুলতবি ঘোষণা দিয়েছে, মৌন ঘোষণা। আরিয়ানের মায়া লাগছে বাবার জন্য। সে চুপটি করে গিয়ে বাবার পাশে বসে পড়ল। এই মুহূর্তে বাবাই তার আশ্রয়স্থল। নাফিসা রান্নাঘর থেকে বের হয়ে আরিয়ানকে বলল, বাবার পেটের ভিতর গিয়ে ঢুকে বসে আছিস কেন? নিচে নেমে আয়। আমরা এখনই নানুর বাসায় চলে যাব। আরিয়ান শক্ত করে বাবার কোমর জড়িয়ে ধরে আছে। বাবাকে ছেড়ে এই মুহূর্তে তার নানুর বাসায় যাওয়ার ইচ্ছে নেই। নাফিসা চোখ রাঙিয়ে বলল, এই ছেলে আসছো না কেন? আরিয়ান বাবার দিকে তাকিয়ে আছে। সে যেতে চায় না, বাবার সমর্থনের অপেক্ষায় আছে। জহির বলল, তুমি যেতে চাও যাও, আরিয়ান যাবে না। কেন যাবে না? 100 বার যাবে। ছেলে তোমার না, ছেলে আমার। ও আমার কথাই শুনবে। এই ছেলে, নেমে এসো বলছি। আরিয়ান আরো শক্ত করে বাবার কোমর জড়িয়ে ধরেছে। মাকে এই মুহূর্তে ওর কাছে মনে হচ্ছে একটা রাক্ষসী। বাবা হচ্ছে রাজকুমার। বাবাই পারে রাক্ষসীর হাত থেকে ছোট্ট একটা আরিয়ানকে উদ্ধার করতে। আরিয়ান শেষ পর্যন্ত উদ্ধার হলো। ওর মা রাগ করে একাই চলে গেল বাপের বাড়ি। যাওয়ার সময় জহিরকে বলে গেল, এই যে গেলাম, এই শেষ যাওয়া, আর আসবো না তোমার সঙ্গে এই নরকে থাকতে। খবরদার আমাকে একবারও ফোন দেওয়ার চেষ্টা করবা না, তাইলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। জহির চুপচাপ তাকিয়ে রইল। সে জানে এখন নাফিসাকে ফেরানোর চেষ্টা করে লাভ হবে না। 2 দিন পর নিজে থেকেই ফিরে আসবে। এসে বলবে, ভেবো না তোমার টানে এসেছি, ছেলেটার জন্য মন খারাপ লাগছিল, তাই চলে এলাম।
বাসায় এখন আরিয়ান এবং বাবা। আরিয়ানের বেশ মজা লাগছে। বাসায় মা নেই। মায়ের চোখ রাঙানিরও ভয় নেই। এর চেয়ে মজার আর কি হতে পারে? জহির বলল, কিরে বেটা, মা তো চলে গেল, এখন কি হবে? রান্না করবে কে? খাবি কি? আরিয়ান মাথা নেড়ে বলল, কিছুই খাবো না বাবা, আমি ন্যাড়া ভূতের গল্প শুনব। ভূতের গল্প শুনলে কি আর খিদে মিটবে বাবা? দাঁড়া, টেনশন নিস না, ভাত আর ডিম ভাজাটা করে ফেলি, এইটা কঠিন কিছু না। ভাত রান্না করতে গিয়ে দেখা গেল কাজটা যত সহজ ভাবা হয়েছিল মোটেও ততটা সহজ না। পানি কি পরিমাণ দিতে হবে জহির বুঝতে পারছে না। ডেকচিতে পানি একবার বাড়িয়ে দেয়, আবার কমিয়ে ফেলে। একবার ভাবলো নাফিসাকে ফোন দিয়ে ভাতের পানির পরিমাণটা জেনে নিবে। পর মুহূর্তেই জহির এই ভাবনা থেকে বেরিয়ে এলো। এখন ফোন দিলেও কাজ হবে না, নাফিসা ভুল করেও ফোন ধরবে না। জহির গ্যাসের চুলায় একটায় ভাত, অন্যটায় ডিম ভাজার জন্য কড়াই বসিয়েছে। আরিয়ান বাবার সঙ্গে রান্নাঘরে বসে আছে। আনন্দে আরিয়ানের চোখ চকচক করছে। ওর বাবা একজন মহা ক্ষমতাবান মানুষ, সব কাজ করতে পারে। মা কেন যে বাবাকে বলে, তুমি হচ্ছে অকর্মা ঢেকি, তোমাকে দিয়ে কোনোদিনও কিচ্ছু হবে না। জহির বলল, কিরে বেটা, মায়ের জন্য মন খারাপ লাগছে? আরিয়ান মাথা নেড়ে জানালো, তার মোটেও মন খারাপ লাগছে না। জহির বলল, তোকে এখন গল্প শোনাবো, কি গল্প শুনতে চাস বল? আরিয়ান বলল, সাহাবীদের গল্প শুনবো বাবা। জহির অবাক গলায় বলল, সাহাবীদের গল্প? একটু আগে না বললি ভূতের গল্প শুনবি? ভূতের গল্প পরে শুনবো, এখন সাহাবীদের গল্প বলো। রাফসান প্রতিদিন স্কুলে এসে সাহাবীদের গল্প বলে, তুমি তো একদিনও সাহাবীদের গল্প শোনাও না, আজ শোনাও। জহির পড়ল মহা মুশকিলে। সে জানে আইনস্টাইন আর সেন্ট ভ্যালেন্টাইনের গল্প, সাহাবীদের গল্প সে পাবে কোথায়? সে বলল, বাবা রে, আমি তো সাহাবীদের গল্প পারি না। তোর বন্ধু রাফসান এই গল্প কোথা থেকে শিখেছে? কোথা থেকে আবার? ওর বাবার কাছ থেকে। ওর বাবা প্রতিদিন ওকে সাহাবীদের গল্প বলে ঘুম পাড়ায়। জহির থতমত খেয়ে গেল। বলল, ঠিক আছে, সাহাবীদের গল্প তোকে পড়ে শোনাবো। আজ অন্য কোনো গল্প বলি, ঠিক আছে? আরিয়ান মাথা নেড়ে বলল, আচ্ছা। ভাত আর ডিম ভাজা আরিয়ান খুব মজা করে খেলো। ভাতটা একটু নরম হয়েছে, কিন্তু ডিম ভাজাটা হয়েছে চমৎকার। এতদিন আরিয়ান মায়ের হাতে খেত, আজই প্রথম সে নিজের হাতে খেলো। নিজের হাতে বাবার রান্না করা খাবার খেতে পেরে সে মহা আনন্দিত। আনন্দে গদগদ হয়ে বলল, বাবা, শুক্রিয়া হয়েছে। জহির বলল, শুক্রিয়া কি রে বেটা? জানি না। এটা কোথা থেকে শিখেছিস? রাফসান থেকে? আর কি কি শিখেছিস? খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ। তাই? কিন্তু কই, তুই তো খাওয়ার আগে সেটা বলিসনি। আরিয়ান লজ্জা পেয়ে হেসে ফেলল। খাওয়া শুরুর দোয়া পড়তে সে ভুলে গিয়েছে। জহির খুশি মনে ভাতের নলা মুখে দিল। ছেলে ভালো কিছু শিখেছে জেনে তার আনন্দ লাগছে। নিজে কিছু না জানলেও তার ছেলেটা তো জানছে। খাওয়া শেষ করে থালা বাসন গুছিয়ে রেখে এসে জহির দেখল আরিয়ান এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে। হাতটাও ঠিকমতো ধুতে পারেনি, হাতে ভাত লেগে আছে। জহির আরিয়ানের হাত ধুয়ে বিছানায় শুয়ে দিল। মাকে ছাড়া এটাই ওর প্রথম ঘুম। রাত 3টার সময় জহিরের ঘুম ভেঙে গেল আরিয়ানের কান্নার শব্দে। জহির তাকে জড়িয়ে ধরে বলল, কিরে বেটা, কাঁদছিস কেন? কি হয়েছে? মায়ের জন্য মন খারাপ লাগছে? না, তোমার জন্য মন খারাপ লাগছে বাবা। আমার জন্য মন খারাপ লাগছে? কেন? মা কদিন পর পর তোমাকে ছেড়ে নানুর বাসায় চলে যায়, এই জন্য মন খারাপ লাগছে। জহির বলল, এতে কাদার কি আছে? আমি যে খারাপ এই জন্যই হয়তো মা নানুর বাসায় চলে যায়। আরিয়ান বাবার গলা জড়িয়ে ধরে বলল, না বাবা, তুমি একটুও খারাপ না, তুমিও ভালো, মাও ভালো, আমরা সবাই ভালো। আহসানের আজ মেয়ে দেখতে যাবার কথা। বেছে বেছে আজই সন্ধ্যায় ওর বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করেছে একটা প্রকাশনা প্রতিষ্ঠান। জাহানারা বললেন, আজ কিন্তু তোর কোথাও যাওয়া হবে না, বাসায় থাকবি।
বিকেলে আমরা মেয়ে দেখতে যাব। আহসান বলল, মা, অন্যদিন গেলে হয় না? আজকে আমার একটু কাজ ছিল। না, অন্যদিন গেলে হবে না। আমি ওদের আজকের কথা বলেছি। ওরা নিশ্চয়ই সেইভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। না গেলে জবান নষ্ট করা হবে। আহসান পাঞ্জাবি পাজামা পরে সাজুগুজু বাবু হয়ে বসে রইল। মাথায় ইরাক থেকে ওর কাজিন মহসিনের পাঠানো বাগদাদি টুপি। টুপিটা পরা হয় না তেমন, আজই প্রথম পরল। গত মাসে টুপি হাতে পাওয়ার পর আহসান মহসিনকে ফোন করে বলল, ভাইয়া, কি দরকার ছিল বিদেশ থেকে টুপি পাঠানোর? বাংলাদেশের টুপিই যেখানে বিদেশে যাচ্ছে। মহসিন বলল, আরে বোকা, এটা যেই সেই টুপি না, এ হচ্ছে বাগদাদি টুপি। অলিয়া উলিয়াদের এলাকার টুপি মাথায় দিলে মাথা ঠান্ডা থাকে। আর তাছাড়া আমি হচ্ছি মহসিন, তুই হলি আহসান। দুজনের মাথায় একই রকম টুপি থাকা ভালো না? লোকে দেখলে বলবে আহসান মহসিন দুই ভ্রাতায়, এক নমুনার টুপি মাথায়। বুঝলি? মাথায় দিস কিন্তু। টুপিটা মাথায় দিয়ে আহসানের খারাপ লাগছে না। বেশ ভারী হলেও একটা বনিদি বনিদি ভাব আছে এটাতে। জাহানারা বললেন, রেডি হয়েছিস বাবা? হ্যাঁ মা, আমি তো রেডি। তোমার মেয়ে কোথায়? আর বলিস না, তোর বোনকে নিয়ে আমি বিরাট বিপদে পড়েছি। সকাল থেকেই সে বেঁকে বসে আছে। বলছে সে নাকি মেয়ে দেখতে যাবে না। কেন? কি সমস্যা ওর? ওকে ছাড়া কি মেয়ে দেখতে যাব নাকি আমি? মেয়ের ঢং হয়েছে। সে বলছে সেদিন বৃষ্টিতে কাকভেজা হয়ে যে মেয়েটা আমাদের বাসায় এসে আশ্রয় নিয়েছিল তাকে নাকি তার অনেক পছন্দ হয়েছে। ওই মেয়েকেই নাকি বউ করে আনতে হবে। এটা কি গল্প উপন্যাসের কাহিনী যে নাম ঠিকানাহীন ওই মেয়েকে চাইলেই খুঁজে পাওয়া যাবে? আহসান বলল, তুমি টেনশন করো না মা, আমি বিষয়টা দেখছি। ফারিহা ওর রুমে শুয়ে আছে, সম্ভবত ঘুমিয়েও পড়েছে। আহসান বলল, কি রে টেকিস, এই অবেলা শুয়ে আছিস কেন? ফারিহা কোনো কথা বলছে না। টেকিস ডাকায় সম্ভবত মাইন্ড করেছে। টেকিস নামটা আহসানের দেয়া। ফারিহার 7 বছর বয়সের পর ফরিদ মামা ফারিহাকে আদর করে ডাকতো বেবি বলে। আহসান বলল, শুধু বেবি না হয়ে সঙ্গে টেকিসও যোগ করে নিলে কেমন হয় মামা? ফরিদ মামা মজার মানুষ। তিনি ঘর কাঁপিয়ে যাত্রাপালার রাজা বাচ্চাদের মতো মুহা হা হা মুহা হা করে হেসে উঠে বললেন, অসাধারণ নাম দিয়েছিস বেটা, নামটা খারাপ না। ফারিহা টেকিস নামে ডাকতে শুনলেই ক্ষেপে যায়। আজও ক্ষেপে গেল। ক্ষেপে গিয়ে বলল, ভাইয়া, আমাকে একবারও এই নামে ডাকবি না, চিল্লিয়ে বাড়ি মাথায় তুলব কিন্তু। আহসান বলল, ঠিক আছে টেকিস, তোকে আর টেকিস নামে ডাকবো না, কিন্তু এই অবেলায় ঘুমোচ্ছিলিস কেন সেটা বল। তোকে তো অবেলায় কখনো ঘুমোতে দেখি না। ফারিহা বলল, তুই তো তুই, আমি কি আমাকে দেখছি এই টাইমে ঘুমোতে? এত মজার একটা স্বপ্ন দেখছিলাম, তুই সেটা পণ্ড করে দিলি। তোর স্বপ্ন কি সেই কাকভেজাকে নিয়ে? জানিস, দেখলাম ওই মেয়ে ভাবি হয়ে এসেছেন আর আমি ওর সঙ্গে বরফ পানি আর বরফ পানি খেলছি। আহসান বলল, বরফ পানি? এটা আবার কি ধরনের খেলা? আছে, তুই বুঝবি না। পুরো খেলাটাই মিছেমিছি। একটা নদী থাকে এবং নদীর পার থাকে। নদী থাকলে তো পার থাকবেই, কমন ব্যাপার। তারপর বল। যে চোর সে থাকবে নদীতে, সে হলো কুমির। বাকি প্লেয়াররা পার থেকে নদীতে নেমে বলবে, এই গাঙ্গে কুমির নাই হাবুত হুবুত। এই অবস্থায় কুমির দৌড়ে গিয়ে যাকে ছোবে সেই হবে পরবর্তী কুমির। আহসান বলল, একদম বাজে খেলা। এই খেলা তুই কোথায় শিখেছিস? তোদের মাদ্রাসার মেয়েদের থেকে? হুম, গতবার গ্রামের বাড়ি গিয়ে। জানিস, স্বপ্নে মেয়েটার সঙ্গে যখন খেলছিলাম সেটাও গ্রামের বাড়িতেই ছিল। ভালো খেলেছিস। কাক ভেজার চিন্তা এখন বাদ। এখন উঠ, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, মা অপেক্ষা করছে। ফরিদ মামাও এই এলো বলে। ফারিহা বলল, আমি যাব না। কি আশ্চর্য, কেন যাবি না? ভালো লাগছে না। ভালো লাগছে না বললে হবে না, তোকে যেতেই হবে। তুই হচ্ছিস এই বিয়ের ভ্রাম্যমাণ আদালত। মেয়ে দেখে তুই যদি বলিস ওকে, এই মেয়ে ভেজাল মুক্ত, এতে কোনো ফরমালিন নেই। ব্যাস, আমিও সঙ্গে সঙ্গে বলবো আলহামদুলিল্লাহ, কবুল। ফারিহা বলল, আমি এই বিয়ের সাথেও নেই, পাচেও নেই।
আগে ওই মেয়েকে খুঁজে বের কর। জানিস ভাইয়া, মেয়েটার চোখগুলো যদি তুই দেখতি, এত কিউট। তুই ওকে বিয়ে কর প্লিজ। ওর চোখের দিকে তাকালে তোকে নাওয়া খাওয়া সব ভুলে যেতে হবে। চল না আমরা ওকে খুঁজে বের করি। আহসান গম্ভীর গলায় বলল, 1 মিনিটের মধ্যে রেডি হ, তা না হলে মাকে বলবো। মা, আমার জন্য মেয়ে দেখা দেখি বাদ দাও, আমার আগে এই ট্যাক্সিটাকে স্বামী নামক একজন যাত্রী ঠিক করে দাও। ফারিয়া চোখ কচলে বাথরুমে গিয়ে ঢুকল। নিচে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। ফরিদ মামা এসে গিয়েছেন। ফরিদ মামা আহসানদের পক্ষ থেকে এই বিয়ের মুরব্বী। ব্যস্ত মানুষ, ব্যবসার কায় কারবার নিয়ে সারাক্ষণ দৌড়াদৌড়ির মধ্যে থাকেন। একমাত্র ভাগ্নের জন্য মেয়ে দেখা নিয়ে কথা। ব্যস্ততার ফাঁকেও তিনি সময় বের করে ফেলেছেন। টেনশনে রাবেয়া বেগমের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কোনো কাজ ঠিকমতো করতে পারছেন না, হাত কাঁপছে। চা বানাতে গিয়ে এরই মধ্যে দুবার তার হাত থেকে কাপ পড়ে গেল। তার মনে হচ্ছে এখনই তিনি মাথা ঘুরে পড়ে যাবেন। নওশিনকে দেখতে পাত্রপক্ষ চলে এসেছে, অথচ যাকে দেখতে আসা হয়েছে সেই বাসায় নেই। নওশিন বাসা থেকে বেরিয়েছে সেই সকালে, এখনো ফিরছে না। বলে গেছে, মা তুমি একটুও টেনশন নিও না, আমি দুপুরের মধ্যেই ফিরে আসব। কি এত জরুরি কাজ যে তোকে আজকের দিনেও বেরোতে হবে? আছে, তোমাকে পরে সব খুলে বলবো। রাবেয়া বললেন, এখনই বল, আমার কাছে লুকোচ্ছিস কেন? লুকোচ্ছি না তো, বলবো, তবে এখন না। নওশিন বেরিয়ে যাবার পরই রাবেয়া মিলিকে ফোন দিলেন। মিলির কাছ থেকে এমন অনেক কিছু জানা সম্ভব যা নওশিন বলতে চায় না। মিলি বলল, আন্টি, আমিও ঠিক বুঝতে পারছি না, তবে আমার ধারণা যদি ভুল না হয় ও হয়তো মুন্সিগঞ্জে গিয়ে থাকতে পারে। রাবেয়া অবাক গলায় বললেন, মুন্সিগঞ্জে? মুন্সিগঞ্জে কি জন্য গিয়েছে? একটা এতিমখানায়। ওখানকার কথা কি নওশিন আপনাকে কিছু বলেনি? না তো, আমি তো এর কিছুই জানি না। ও ও বলে থেমে যাচ্ছ কেন মিলি? নওশিনের আর কি কি তুমি জানো আমাকে খুলে বলো, আমি সব জানতে চাই। মিলি কিছু বলার আগেই লাইনটা কেটে গিয়েছে। রাবেয়া জানতে পারেননি নওশিন হঠাৎ কেন মুন্সিগঞ্জে গেল। এতিমখানার মতো জায়গায় ওর এখন এত গুরুত্বপূর্ণ কি কাজ? ড্রয়িং রুমে মেহমানরা বসে আছেন। মিজান সাহেব টেনশনে কথা বলতে পারছেন না। পাত্রের মা এবং মামা এসেছেন পাত্রের সঙ্গে। পাত্রের মামা ফরিদ সাহেব হাসি খুশি মানুষ। তিনি হেসে বললেন, ভাই সাহেব, মেয়েকে নিয়ে অযথা টেনশন করছেন কেন? বলে গিয়েছে যখন, নিশ্চয়ই চলে আসবে ইনশাআল্লাহ। মেয়ে এসে পড়লে তো আমাদেরই লস। দেখা দেখি শেষ করে বাসায় চলে যেতে হবে। এই ফাঁকে আমরা না হয় একটু বেশি সময় নিয়ে বেড়ালাম, কি বলেন? হা হা হা। ফরিদ সাহেবের এই আশ্বাস এবং রসিকতায়ও মিজান সাহেবের টেনশন কমছে না। তিনি অস্থির হয়ে এই ঘর ও ঘর করছেন। তার মেয়ে কিছুক্ষণ আগে জানিয়েছে সে রওনা হয়েছে আরও আগেই। গাড়ি বাবুবাজার ব্রিজ পার হয়েছে। জ্যামের কারণে গাড়ি সামনে বাড়ছে না। মিজান সাহেব আবারও মেয়েকে ফোন দিলেন। ফোনে রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। রাবেয়া পাশের ঘর থেকে ইশারায় স্বামীকে ডাকলেন। মিজান সাহেব বললেন, কি হয়েছে, ডাকছো কেন? তুমি একটু শান্ত হয়ে বসো, টেনশন করলে তো অসুস্থ হয়ে যাবে। রাবেয়া, আমি কিভাবে শান্ত থাকবো বলো? ওনারা একটা ধার্মিক ফ্যামিলি মনে করে আমাদের সাথে আত্মীয়তা করতে এসেছেন। এখন যখন জানলেন পাত্রী কোনো মাহরাম ছাড়া বাড়ির বাইরে গেছে, তখন আমাদের সম্মানটা আর থাকলো কোথায় বলো? যাক, যা হবার হয়ে গেছে। ওনারা তো ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিচ্ছেন, অসুবিধা কি? আমি বুঝি না রাবেয়া, তুমি এই সময়ে ওকে যেতে দিলে কেন? ইচ্ছে করলে কি তুমি মেয়েকে আটকাতে পারতে না? তোমার আশকারা পেয়েই তো মেয়েটা এই পর্যায়ে গিয়ে ঠেকেছে। রাবেয়া চুপ করে আছেন। দোষটা আসলে তারই। তিনি নওশিনকে একা যেতে না দিয়ে প্রয়োজনে ওর বাবাকে সঙ্গে দিতে পারতেন। মিজান সাহেব অবশ্য তখন বাসায় ছিলেন না। রাবেয়া ভেবেছিলেন মেয়ে যখন বিয়েতে রাজি হয়েছে, এই সময়ে একটু ছাড় দিলে ক্ষতি কি? ক্ষতিটা যে আসলে কি সেটা এখন হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। আহসান পাত্রীর রুমে বসে পাত্রীর ছোট বোন তাসনিয়ার সঙ্গে গল্প করছে। তাসনিয়াই ওকে এই রুমে টেনে নিয়ে এসেছে। এই রুমটা অন্যান্য রুম থেকে কিছুটা আলাদা। ড্রয়িং রুমের ভেতর দিয়েও ঢোকা যায়, আবার সিঁড়ি দিয়ে উঠে সরাসরিও আসা যায়।
আহসান দেখল বিছানার উপর একটা ডায়েরি পড়ে আছে। ডায়েরিটা খোলা। দেখে মনে হচ্ছে আজকেই কেউ এটাতে কিছু একটা লিখেছে বা পড়েছে। আহসান ডায়েরিটা হাতে নিল, কিছুটা পড়ল। তাসনিয়া চোখ কপালে তুলে বড়দের মতো ভঙ্গি করে বলল, এই এই কি করছো, এটা রাখো বলছি। আহসানকে প্রথম পরিচয় তাসনিয়া তুমি করে সম্বোধন করছে দেখে আহসানের মজাই লাগছে। আহসান বলল, কি করছি? আপুর ডায়েরি ধরেছ কেন? রাখো রাখো। আহসান মজা করে বলল, যদি না রাখি? তোমাকে আমার পছন্দ হয়েছে দেখে শুধু রাখতে বলছি। অন্য কেউ হলে আপুকে নালিশ করতাম। তুমি তো আপুর রাগ দেখনি। আপু জানলে রেগে আগুন হয়ে যাবে। হুঁ। হুম। আহসান বলল, এই যে ম্যাডাম, তোমার আপু যদি রেগে আগুন হতে পারে তাহলে আমিও কিন্তু পানি হতে পারি, বুঝেছ? বুঝেছি। এবার একটা ধাঁধার উত্তর বলো দেখি। তাসনিয়ার মুখে ধাঁধাটা শোনার পর আহসান বলল, এই ধাঁধা তোমাকে কে দিয়েছে? আপু দিয়েছে। আমি আর হামিম অনেক চেষ্টা করেও উত্তর খুঁজে পাচ্ছি না। আহসান বলল, হামিমটা আবার কে? আমার ভাইয়া, মাদ্রাসায় পড়ে। ও আজ বাসায় আসেনি। একদম বোকা ছেলে। তুমি বুঝি খুব চালাক? অবশ্যই চালাক। তুমি চালাক না? আহসান মাথা চুলকে বলল, এই তো, একটু একটু। তাহলে উত্তরটা বলো। নাইট গার্ডকে চাকরি থেকে কেন বহিষ্কার করা হলো? আহসান বলল, নাইট গার্ডকে যদিও মালিক পুরস্কৃত করেছে, কিন্তু ডিউটি ফাঁকি দিয়ে রাতের বেলা ঘুমানোর দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে। ব্যাস, উত্তর তো একদমই সোজা। হুম, খুব বুদ্ধিমান। থ্যাংক ইউ। এবার বলো, আমার আপুর রুমটা কেমন দেখলে? সুন্দর না? আহসান বলল, হুম, সুন্দর। তবে এর চেয়েও চমৎকার একটা জিনিস লক্ষ্য করছি। কি সেটা? আপুর রুমের বারান্দায় লাগানো ক্যাকটাসগুলো? হুম, তোমার সুন্দর করে বলা কথাগুলো। 8 বছরের তাসনিয়া যেন বড়দের মতো লজ্জায় লাল হয়ে গেল। বলল, যাহ, কি বলে? আমার কথা একটুও সুন্দর না। আমার আপু এর চেয়েও অনেক সুন্দর করে কথা বলে। আহসান বলল, তাই নাকি? তুমি তো আমার আপুকে দেখোইনি। দেখলে বুঝতে। দেখলে কি বুঝতাম? আপুর যে বুদ্ধি দুর্দান্ত। ওরে বাবা, তুমি দুর্দান্তও বলতে জানো নাকি? অবশ্যই হ্যাঁ। দুর্দান্ত মানে কি বলো তো? দুর্দান্ত মানে হলো অতি বুদ্ধি। যার অতি বুদ্ধি সেই দুর্দান্ত। তোমার আপুর কি অতি বুদ্ধি? অবশ্যই অতি বুদ্ধি। আমার আপু তোমাকে এক হাটে কিনে অন্য হাটে বিক্রি করে ফেলবে। তুমি বুঝতেই পারবে না। তুমি ভাববে বিক্রিও হও নাই। আহসান তাসনিয়ার নাক টিপে ধরে হেসে বলল, আপনি তো দেখছি টকেটিভ কুইন, কথার রানী একটা। কথার রানী আপনার সেই অতি বুদ্ধিমতী আপুটা কোথায়? ওনাকে তো দেখছি না। তাসনিয়া মাথা ঝাঁকিয়ে বলল, টেনশন করো না, এখনই এসে পড়বে। আহসানকে অবাক করে দিয়ে নওশিন তখনই ঘরে এসে ঢুকল। নওশিনকে ঢুকতে দেখে তাসনিয়া ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। নওশিন বলল, এই, বসার ঘরে ওনারা কারা কথা বলছে জানিস? তাসনিয়া ছুটে বের হয়ে যেতে যেতে বলল, নতুন মেহমান, তুমি চিনবা না। নওশিনকে ঢুকতে দেখে আহসান পত্রিকা পড়ার ভান করে চেহারাটা লুকিয়ে রাখল। নওশিন দরজার কাছে দাঁড়িয়ে থেকে বলল, কে আপনি? আমার রুমে কি করছেন? আহসান পত্রিকার আড়াল থেকে মুখ না সরিয়েই বলল, আমি কে সেটা কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি। তবে আপনি অন্য কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারেন। কারো ঘরে ঢুকতে হলে অনুমতির দরকার হয়। এটা একটা নর্মাল ভদ্রতা। তা তো জানি। তো আমি তো অনুমতি নিয়েই ঢুকেছি। কার অনুমতি নিয়েছেন আপনি? আপনার মায়ের। মানে? এই ঘরে তো আরও কেউ থাকে, তাই না? সেটাও জানি, কিন্তু এতক্ষণ ছিলেন না। সুতরাং আমাকে সেকেন্ড অপশনে যেতে হলো। মায়ের কাছ থেকে অনুমতি নিলাম। অবশ্য আমি আসতে চাইনি। আমাকে জোর করে এই রুমে নিয়ে এসেছে তাসনিয়া। তো এখন থেকে আর কেউ জোর করছে না। এখনো বসে আছেন কেন? আপনি তো দেখছি রেগে যাচ্ছেন। ওকে, আমি বরং আমার পরিচয়টা দিয়ে নিই। একটু আগে আপনি তাসনিয়াকে প্রশ্ন করছিলেন বসার ঘরে কারা কথা বলছে।
এর জবাব হচ্ছে, বাড়ির বড় মেয়েকে পাত্রী হিসেবে আমার পরিবার দেখতে এসেছে। আমি হচ্ছি সেই পাত্র। আমি আহসান। আপনার ডায়েরি থেকে জেনেছি আপনার নাম নওশিন। তো নওশিন, আপনি কেমন আছেন? নওশিন রেগে গিয়ে বলল, আপনি আমার ডায়েরিও পড়েছেন? অবাক বিষয়। আপনি কি জানেন না অনুমতি ছাড়া কারো ডায়েরি পড়া অন্যায়? অবশ্যই জানি, তবে ডায়েরিটা যেভাবে খুলে রাখা ছিল যে কারো চোখে পড়তে পারে। আমারও পড়ল। তাছাড়া আমি আপনাকে বিয়ে করব। আপনার সম্পর্কে সব কিছু জানা উচিত আমার। তাই কিছু কিছু জানার চেষ্টা করছিলাম। সেটা আপনি আমার কাছ থেকে জিজ্ঞেস করেই জানতে পারতেন। তার জন্য আমার ডায়েরি দেখতে হবে কেন? আর আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে এমনটা নাও তো হতে পারে। আমারও তো পছন্দ অপছন্দ থাকতে পারে, তাই না? হ্যাঁ, অবশ্যই পারে। তবে কেন যেন মনে হচ্ছে আপনি আমাকেই বিয়ে করবেন। কিভাবে এত কনফার্ম হচ্ছেন? বললাম না, কেন যেন আমার মন বলছে। আহসানের কথা শুনে নওশিনের মেজাজ গরম হয়ে যাচ্ছে। সে বলল, কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স নয়। আপনি কথা বেশি বলেন। আমি আপনাকে বিয়ে করব না। সেটা আপনার ব্যাপার, তবে আমি অনেকটাই কনফার্ম। আপনি কি আমাকে আগে কখনো দেখেছেন, নাকি আমার সঙ্গে মিশেছেন? আমি তো আপনার মনের মতো নাও তো হতে পারি। আহসান হেসে বলল, সেটা না হবার সম্ভাবনা খুবই কম। তাছাড়া বিয়ে করার আগে কারো সঙ্গে আগে থেকে মিশতে হয়, দীর্ঘদিন বিয়ে বহির্ভূত সম্পর্ক ঝুলে থাকতে হয়। এটা পশ্চিমা ধ্যান ধারণা। আমি পশ্চিমায় বিশ্বাসী নই। আপনিও নিশ্চয়ই নন। অন্তত আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো তাই বলে। আপনার ধারণা ভুলও তো হতে পারে। ফ্যামিলির সবার ধ্যান ধারণা একই রকম নাও তো হতে পারে। এটাও ভুল বলেননি। একরকম না হওয়াটা অস্বাভাবিক না। তবে আমি আপনার ধারণা পাল্টে দিতে পারবো। আপনার ডায়েরি পড়ে বুঝলাম কারো কারণে আপনার মনে অনেক কষ্ট জমে আছে। আমি আপনাকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনার সব কষ্ট দূর করে দিতে পারবো আমি। নওশিন কিছুটা শান্ত মেজাজে বলল, ডায়েরি পড়ে যা জেনেছেন সেটা আমার অতীত। আমি অতীতকে ভুলতে চাই। আহসান পত্রিকা চোখের সামনে থেকে সরিয়ে মুচকি হেসে বলল, এই তো, আব হুইনা বাদ। এইমাত্র এলেন সন্ধির কথায়। এতক্ষণ তো কুরুক্ষেত্র চালিয়ে যাচ্ছিলেন। আহসান পত্রিকাটা সরিয়ে নিতেই নওশিন এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। চোখের সামনে এক হুজুর ছেলে বসে আছে। ও বুঝতে পারছে না একটা হুজুর ছেলের সঙ্গে তার জীবনটা টেনে নেওয়া সম্ভব হবে কি না। আহসান বলল, যাক, যুদ্ধ যেহেতু শেষ হলো সেহেতু আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনি গিয়েছিলেন কোথায় বলুন তো? আপনার বাবা মা খুব টেনশন করছিলেন। ওনাদের টেনশনে ফেলা কিন্তু আপনার ঠিক হয়নি। নওশিন কাউকে বলতে চাচ্ছিল না এই বিষয়টা, তবুও বলল, হুমায়রা নামের এতিমখানার সেই মেয়েটা হঠাৎ খুব অসুস্থ হয়ে গিয়েছে। খবর পেয়ে নওশিনের মাথা ঠিক ছিল না। মিলিকে নিয়ে ছুটে গিয়েছে মুন্সিগঞ্জে। মিলিকেও বলে দিয়েছে কাউকে না জানাতে। রাবেয়া যখন মিলিকে ফোন করেছিলেন, মিলি নওশিনের সঙ্গেই ছিল। নওশিনের নিষেধ থাকায় সে কিছু বলেনি। আহসান সব শুনে বলল, সবই বুঝলাম, কিন্তু বাবা মাকে অন্তত বিষয়টা জানাতে পারতেন। জানালে কি হতো? উল্টো ওনারা বলতেন, এইসব ঝামেলায় জড়াতে গেলি কেন? এই জন্যই জানাইনি। আহসান বলল, আমার মনে হয় না ওনারা এমনটা বলতেন। যাই হোক, এইসব নিয়ে পরেও কথা বলা যাবে। যান, আগে সবার সঙ্গে দেখা করে তাদের টেনশন দূর করুন। আরেকটা কথা, অনুমতি ছাড়া ডায়েরি পড়ার জন্য সরি। নওশিন আরেকবার তাকালো আহসানের দিকে। মনে মনে বলল, যাক, লোকটার বিবেকবোধ আছে তাহলে। হুজুর হলেও মানুষটা খারাপ না। মনটাও উদার বলেই মনে হচ্ছে। আত্মবিশ্বাসও আছে বোঝা গেল। কি সুন্দর করে বলল, আমি আপনাকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনার সব কষ্ট দূর করে দিতে পারবো আমি। নওশিন বেরিয়ে যেতেই টুপ করে তাসনিয়া ঘরে ঢুকে গেল। দুষ্টুটা এতক্ষণ দরজার বাইরেই আড়ি পেতেছিল কিনা কে জানে। সে ঘরে ঢুকেই বলল, চলো তোমাকে আমাদের ছাদটা দেখিয়ে আনি। মেয়ে দেখে আহসানরা বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। ওদের দেখেই ফারিহা দৌড়ে এলো। ফারিহা শেষ পর্যন্ত মেয়ে দেখতে যেতে পারেনি। যাওয়ার জন্য যখন রেডি হচ্ছিল তখনই ওর বান্ধবী মনিরা মিতু বাসায় এসে উপস্থিত হলো। ওকেও তাই বাসায় থেকে যেতে হলো। ও অপেক্ষায় ছিল কখন মেয়ে দেখা পার্টি ফিরে আসবে। ফারিহা বলল, কি
বলেছিলাম না মেয়ে পছন্দ হবে না? কাক ভেজাকে খুঁজে বের করো। তোদের মুখ দেখে বোঝা যাচ্ছে মেয়ে পছন্দ হয়নি। কেমন হলো? আমার কথা ফললো তো? আহসান বলল, তোর জন্য একটা বিরাট সারপ্রাইজ আছে ট্যাকিস। ফারিহা বলল, এই খবরদার আমাকে ট্যাকিস বলবি না। ওকে, বলবো না, কিন্তু সারপ্রাইজটা কি সেটা তো জানতে চাচ্ছিস না? জানতে চাইবো কি? মেয়ে দেখতে গেলি তুই, আমার জন্য আবার কি সারপ্রাইজ থাকবে? থাক, শোনাবো না। শুনলে তুই হার্ট ফেলও করতে পারিস। বল। তোর হার্টবিট বন্ধও হয়ে যেতে পারে। আহা, বল না। আবার নাও হতে পারে। ধ্যাত, ভনিতা করিস না তো ভাইয়া, বলে ফেল, সারপ্রাইজটা কি? বলবো? ফারিহা বিরক্ত হয়ে জাহানারাকে ডাকলো, মা, ও মা, তোমার ফাজিল ছেলেটা এমন করছে কেন? ওকে কিছু বলবে? জাহানারা পাশের ঘরে তার বোরকা গুছাচ্ছিলেন। তিনি হেসে বললেন, তুই যেই মেয়েকে পছন্দ করেছিস তাকেই আমরা দেখে এসেছি। ফারিহা অবাক গলায় বলল, মা, সত্যি কি বলছো? সত্যি না তো কি মিথ্যা বলছি? এই জন্যই তো আহসান তোকে সারপ্রাইজের কথা বলছে। ফারিহা বলল, রাখো রাখো, বিস্ময়টা আমি হজম করে নেই। কি বলছো তোমরা এসব? ভাইয়া, সত্যি? পুরোটাই সত্যি। তবে ব্যাপারটা একদমই কাকতালীয়। মা তো তাকে দেখেই জড়িয়ে ধরল। বলল, আরে এই মেয়েকে তো আমি চিনি। বৃষ্টির দিনে এই মেয়ে আমার বাসা থেকে ভুনা খিচুড়ি না খেয়ে চলে এসেছিল। ফারিহা বলল, তারপর? তারপর আর কি? মা বিস্তারিত খুলে বলল। তুই যে তাকে ছাড়া কাউকে ভাবি ডাকবি না সেটাও বলল। ফারিহা বিস্মিত অবস্থাটা কাটিয়ে উঠতে পারছে না। তার বিশ্বাসই হতে চাইছে না এমন কিছু ঘটেছে। বিশ্বাস না করেও উপায় নেই। মা অন্তত বানিয়ে কিছু বলবে না, তার মানে ঘটনা 100% সত্যি। ফারিহা বলল, তারপর তারপর? মেয়েটা তোদের দেখে কি বলল? খুশি হয়নি? খুশি হয়েছে। আমার সঙ্গে তো তার অনেক কথা হলো। তাই নাকি? কি কথা হলো বলো না ভাইয়া। হুম, তোকে তো বলা যাবে না, এগুলো হলো বড়দের কথা। তুই হচ্ছিস বাচ্চা একটা মেয়ে, তুই কেন বড়দের কথা শুনবি? ঠিক আছে, না বললে নাই। তোর পেটের ভিতর থেকে কথা কেসে বাহার করনা হ্যায় ও মেরা মালুম হ্যায়। এখন বল, বিয়ের দিন তারিখ কবে ঠিক হয়েছে? জাহানারা বললেন, আগামী মাসের 19 তারিখ। ফারিহা বলল, তার মানে আর 10 দিন পর? হুম, তাহলে তো সময় বেশি বাকি নেই। আহসান বলল, তাই তো দেখছি। আগে বলে রাখছি ভাইয়া, আমি কিন্তু আমার সব ক্লাসমেটকে দাওয়াত করব। ওরা লেখক আহসান হাফিজের বিয়ে খাওয়ার জন্য মুখিয়ে আছে। জাহানারা বললেন, শুধু তোর বান্ধবীরাই না, ওদের মা বাবাদেরকেও দাওয়াত দিয়ে দিস। আমার একমাত্র ছেলের বিয়ে, ইনশাআল্লাহ বিরাট আয়োজন করব। ফারিহা আনন্দে ধেই ধেই করে নেচে বলল, অনেক মজা হবে তাই না ভাইয়া? হবে হয়তো। উত্তরা কনভেনশন সেন্টারে সন্ধ্যায় আহসানের বইয়ের প্রকাশনা উৎসব আছে। সময় মতো পৌঁছতে হবে। সময়কে অবহেলা করা আহসানের ধাতে নেই। আহসান মোটরবাইক নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল। উপন্যাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী পর্ব নিয়ে আসছে আগামীকাল ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।